ভোটের বাজনা বেজে গেছে, আমরাও বেরিয়ে পড়েছি জেলায় জেলায় ভোটের খবর নিতে। প্রথমে এসে পৌঁছলাম রাজার শহর কোচবিহারে। জানেন কি, পশ্চিমবঙ্গের এই ভূখণ্ড কোনো দিনই ব্রিটিশ শাসনে ছিল না। ভোটের আগে কেমন আছে কোচবিহার, সেই খবর নিতেই আমরা পৌঁছেছি এখানে। সেই খবর তুলে ধরবো আপনাদের সামনে। কামতাপুর সাম্রাজ্যের রাজধানী ছিল কোচবিহার। 1772 থেকে 73 কামতাপুর আক্রান্ত হয় ভুটান রাজার হাতে। কামতাপুর রাজার অনুরোধে যুদ্ধে হস্তক্ষেপ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1773 সালে ভুটানকে পরাজিত করে কামতাপুরকে মুক্ত করে ব্রিটিশ বণিকরা। এরপরেই কামতাপুর হয় ব্রিটিশের করদ রাজ্য। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর প্রায় 2.5 বছর স্বাধীন ছিল কোচবিহার। কিন্তু শেষ পর্যন্ত ঘরে বাইরে চাপের মুখে 1950 সালে ভারতের অন্তর্ভুক্ত হয় এই ভূখণ্ড এবং আত্মপ্রকাশ করে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে। তারপর থেকেই রাজনৈতিক উথাল পাথালের সাক্ষী এই জেলা আজ আবার নতুন এক রাজনৈতিক লড়াইয়ের শরিক। 2026-এর বিধানসভা নির্বাচন এই জেলার জন্য নতুন করে চাওয়া পাওয়ার হিসেব বুঝে নেওয়ার সময়, যার সঙ্গে পাল্লা দিতেই এখন চূড়ান্ত সক্রিয় রাজনৈতিক দলগুলি। শাসক দল তৃণমূল কংগ্রেস 9টি কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করে দেওয়ার পরে জেলা জুড়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তারা। তৃণমূল কংগ্রেসের কিন্তু মূল ইস্যু সেটা হচ্ছে SIR। অথচ বিরোধীরা অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেসের জামানায় শিক্ষা নষ্ট হয়েছে, স্বাস্থ্য নষ্ট হয়েছে, রাস্তাঘাটের অবস্থা ভালো না। শিক্ষা স্বাস্থ্য তো সবচেয়ে বেশি অভিযোগ করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বলে যে আমরা ভাতা দিয়েছি, আমরা বিভিন্ন স্কিম দিয়েছি, আবার ওরা বলছে ওদের স্ক্যাম আছে। এই স্ক্যাম ব্যর্থতার বাইরে বেরিয়ে আপনারা SIR দিয়ে মাত করতে পারবেন। শুধু SIR কেন, SIR একটা ব্যাপার। আজকে এটা তো দেখতে হবে, আমরা কুচবিহারের মানুষ, আমরা কুচবিহারের শিক্ষার কথা বলছো। কুচবিহারে এই যে 11 সালের পরে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, যা আমরা কখনো ভাবিনি। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা বাড়ছে তো ভেঙে পড়েছে। আজকে দিনহাটা হাসপাতাল, আমি তো বলি যে দিনহাটা হাসপাতালে যে ইনফ্রাস্ট্রাকচার আছে খুব কম জায়গাতে, কোনো নার্সিংহোম, দিনহাটা শহরের কোনো নার্সিংহোমে ইনফ্রাস্ট্রাকচার নেই। তারপরেও আমাদের একটা ফ্যাসিনেশন আছে, মধ্যবিত্তই বলো, উচ্চ মধ্যবিত্ত বলো, উচ্চ মধ্যবিত্তদের কথা বাদ দাও, মধ্যবিত্তদের একটা মানসিকতা আছে যে আমার অসুখ হলে পরে আমি ইয়েতে যাব, নার্সিংহোমে যাব, এবং যে চিকিৎসাটা হয়তো আমার কুচবিহার জেলাতেই হবে সেটা করবার জন্য আমি হায়দ্রাবাদে উড়ে গেলাম। যেটাকে নিজেদের জোরের জায়গা বলে মনে করছে তৃণমূল, সেটাকেই তৃণমূলের প্রধান দুর্বলতা হিসেবে চিহ্নিত করে পাল্টা আক্রমণে নেমেছে বিরোধীরা। লড়াইয়ের মাঠে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া বামেরা সরব হয়েছে জেলায় শিক্ষা স্বাস্থ্যের পরিবেশ নিয়ে। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমরা মূলত শিক্ষা এবং স্বাস্থ্যের উপর গুরুত্ব দিয়েছিলাম। স্বাস্থ্যকেন্দ্র, প্রত্যেকটা গ্রামে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আমরা গড়ে তুলেছিলাম। সেখানে গ্রাম বাংলার অসংখ্য মায়েরা যারা গর্ভবতী এবং তাদের সন্তান প্রসবের জন্য সমস্ত হসপিটালে ব্যবস্থা ছিল। কোথাও 20 বেডের হসপিটাল, কোথাও তার থেকেও একটু বেশি। একটা স্বাস্থ্যের ইনফ্রাস্ট্রাকচার গোটা রাজ্যে তৈরি করার উদ্যোগটাকে আমরা গুরুত্ব দিয়ে আমরা করেছিলাম। আজকে তৃণমূল গোটা রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাটার একেবারে সর্বনাশ করে দিয়েছে। জেলার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা কেমন, পরিষেবা কতটা পাওয়া যায়? এখানে কান পাতলেই শোনা যায় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিস্তর অভিযোগ। আদৌ কি অভিযোগের কোনো বাস্তব ভিত্তি রয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বেরিয়ে পড়লাম আমরা। শহর ছাড়িয়ে কিছুদূর এগিয়ে চোখে পড়ল একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তুফানগঞ্জের দেওচড়াই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্রগুলোকেই বলা হয় স্বাস্থ্য পরিকাঠামোর ভিত। চলুন একবার ভিতরে ঢুঁ দিয়ে দেখা যাক কি অবস্থায় রয়েছে জেলার প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা। দীর্ঘদিন এখানে ডাক্তার অনুপস্থিত থাকার পর সদ্য তাকে এখানে কাজে যোগ দিতে বলা হয়েছে। তিনি 2 দিন হলো এখানে রোগী দেখতে শুরু করেছেন, কিন্তু এখানে শুধুমাত্রই আউটডোর ফেসিলিটি রয়েছে, কিন্তু রোগী ভর্তি করার কোনো ব্যবস্থা এই মুহূর্তে নেই। 6টা বেড রয়েছে এখানে, অর্থাৎ 6 জন পেশেন্টকে এখানে ভর্তি করে
চিকিৎসার ব্যবস্থা ছিল, কিন্তু এই মুহূর্তে সবই বন্ধ। সিস্টারদের বাড়ি তালা মারা, কেউ থাকে এখানে? বোঝাই যাচ্ছে ভুতুরে বাড়ির মতো পড়ে রয়েছে এটা। প্রাথমিক স্বাস্থ্যের জন্যে যে পরিকাঠামো তৈরি করে চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার ভাবনা নিয়ে যে পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল, যেটা চালু করা হয়েছিল, সেটাও ধরে রাখা সম্ভব হয়নি। সেটা কার্যত স্তব্ধ এবং মুখ থুবড়ে পড়ে রয়েছে। এটাই বাস্তব চিত্র কোচবিহারের প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার। ডাক্তার আসতো না, সপ্তাহে আসতো 2 দিন করে। আগে এখানে আমার পিসিমণির ডেলিভারি হয়েছিল, এখানে অ্যাম্বুলেন্সও দাঁড়িয়েছিল, দুটো অ্যাম্বুলেন্স। এখন তারপর এখানে এই হসপিটালের অ্যাম্বুলেন্স নিয়ে গাঁজা পাচার করতে গেছিলো, ওখানে তোমার হচ্ছে মালদা লেকটাউন থানায় ওই অ্যাম্বুলেন্সটা এখনো ওখানেই আছে। আগে তো কোয়ার্টারগুলোতে সবাই থাকতো, এখন তো কেউ থাকে না, আর পরিষেবা সেরকম পাওয়া যায় না। বলতে গেলে এখানে আগে 24 ঘন্টা পরিষেবা পাওয়া যেত, এখন তো পাওয়াই যায় না। ডাক্তার নাই, কিছুই পাওয়া যায় না। কি পাবো, খালি নার্স 2টা আছে। এটা আপনাদের জমি, স্বাস্থ্যকেন্দ্রের জমি? কারা তৈরি করছে বিল্ডিং এখানে? দিদিরা তো দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিএমএস স্যারকে বলা আছে। ডিএম স্যারকে বলা হয়েছে? হ্যাঁ কিছু বলেছেন ডিএম স্যার? তো স্যার ইয়ে তো দেওয়া আছে, দরখাস্ত করা আছে, এখনো তো কিছু রিয়াকশন করা হয়নি। স্বাস্থ্যকেন্দ্রের লোকেরা বললে এই তো জমি ওদের, জেলা শাসককে জানিয়েছে এই স্বাস্থ্যকেন্দ্রের জমির মধ্যে আপনারা বাড়ি করছেন। তাই? তারপর আমরা তো জানি না সেটা। আপনি জানেন না? না, স্বাস্থ্যকেন্দ্র জানেন না? স্বাস্থ্য অভিযোগ হয়েছে জানেন কি? না। কোচবিহারের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, অভিযোগের বিষয়টি বিএমওএইচকে বলবো খোঁজ নিয়ে দেখতে। কেন এই পরিস্থিতি, কি বলছেন শহরের অভিজ্ঞ চিকিৎসকরা? পেরিফেরি লেভেলে চিকিৎসাটা প্রায় বন্ধই হয়ে গেছে। আপনি দেখবেন প্রত্যেক হেলথ সেন্টারে প্রচুর মানুষ আসছেন এবং তারা এসেছে কি ওষুধ নিয়েও চলেও যাচ্ছেন, কিন্তু আলটিমেটলি যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে না। তার প্রধান কারণ হচ্ছে বেশিরভাগ সেন্টারেই ডাক্তার নেই, ফার্মাসিস্টরা চালাচ্ছেন, কোনো জায়গার হোমিওপ্যাথি ডাক্তাররা তাদের 2টো ইউনিটই চালাচ্ছেন। তাতে গিয়ে হচ্ছে কি আলটিমেটলি এলোপ্যাথি বা কোনো জায়গায় হোমিওপ্যাথিতেও সেখানেও ডাক্তার নেই, ডাক্তার নিয়োগ বন্ধ আছে। অন্যান্য নিয়োগ যেরকম বন্ধ, প্রায় খুব সীমিত, ডাক্তারের ক্ষেত্রেও তাই। এবং ডিপার্টমেন্টগুলো একের পর এক খুলে দেওয়া হয়েছে, খুব ঘটা করে খোলা হয়েছে, কিন্তু সেখানে পরিষেবাটা পাওয়া যাচ্ছে না, মূলত ডাক্তারের অভাবে, এবং কিছু কিছু ক্ষেত্রে স্টাফের অভাবও আছে। শুধু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রই নয়, প্রশ্নচিহ্নের মুখে কোচবিহার মেডিকেল কলেজের পরিকাঠামো। এখানেও সেই একই অভিযোগ, নেই আর নেই। ডাক্তার নেই, নার্স নেই, টেকনিশিয়ান নেই। ফলে চিকিৎসাটা কি অবস্থায় সেটা সহজেই অনুমান করা যায়। মেডিকেল কলেজের একটার পর একটা ঘটনায় প্রশ্নবিদ্ধ পরিষেবা। একেবারে সহজ সাধারণ সমস্যা নিয়ে আসা রোগীদেরও ফেরত পাঠাচ্ছে মেডিকেল কলেজ। এই অভিযোগ ভুরি ভুরি। তেমনই এক অভিযোগ নিয়ে সরগরম হয়ে উঠেছে কোচবিহার। ছোট্ট এক শিশুর নাকে ঢুকেছিল বেলুনের টুকরো। অভিযোগ, পরিবার বাচ্চাটিকে নিয়ে মেডিকেল কলেজে ছুটে গেলে সেখানে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। তারপর বেলুনের টুকরো এখানে বের করা সম্ভব নয় বলে জানিয়ে পরিবারটিকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কি হয়েছিল সেদিন? ঘটনার কথা নিজের মুখেই জানালেন শহরের উপকণ্ঠে বাঁশদহ গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ সরকার। যখন ঘটনাটা ঘটলো তখন আপনি প্রথম কোথায় নিয়ে গেলেন? এটি পূর্ণিবাড়িতে নিয়ে গেছিলাম। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র? হ্যাঁ হ্যাঁ রাইট। হ্যাঁ হ্যাঁ। ওরা কি বললো? ওরা এখান থেকে রেফার করে দিল কোচবিহারে। তারপরে কোচবিহার কোথায় নিয়ে গেলেন? এমজেনি যখন নিয়ে গেলাম 15 নাগাদ আমি ওখানে ঢুকলাম, কার স্টাফরা আছে বললো কি ডাক্তারবাবু তো নেই, আসতে একটু লেট হবে। তখন 8টা থেকে আস্তে 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 প্রায় 10টা বেজে গেল। ম্যাডাম আসলো, ম্যাডাম আসার পরে যন্ত্র নিল, মোটা যন্ত্র। উনি দেখলো, দেখে বললো যে এখানটায় এটা বের করা যাবে না, ভিতরে চলে গেছে। উনি বললো কি বললো অ্যান্ড্রোস্কোপি একটা যন্ত্র আছে, ওটার মধ্যে ক্যামেরা আছে, ওটা দেখে দেখে বের করতে হবে। হ্যাঁ, ওই যন্ত্র এখানটায় নাই, নার্সিংহোমে আছে। একমাত্র নার্সিংহোমে যাবো, তখনই আমার আত্মীয় ওইখান থেকে ফোন করলো যশোডাঙ্গা থেকে, বললো এখানটায় আসো, আর এক কাজ করো, একটা নাকের ফটো মোবাইল দিয়ে ছবি দিলে পাঠাও, নাকের ফটো, আর এক্সট্রাটা পাঠিয়ে দাও আমার এখানটায়। ওনার পাশে ডাক্তার দাঁড়িয়েছিল, ওইখানটায় নিয়ে গেলাম। নেওয়ার পরে প্রায় 10 মিনিট পরেই ও স্যার আসলো। আসার পরে ওনার ডিউটি ছিল না সেদিন, ডিউটি ছিল না। তারপরে উনি আসলো, আসার পরে আমাকে বললো আপনারই বাচ্চা, বসেন। আমি আসতেছি, এখনই আসতেছি। ওনার ডিউটি ছিল না। তারপরে আসলো, আসার পরে 2 মিনিটও হয়নি, ওটা বের করে দিল। শুধু প্রসেনজিতের পরিবার নয়, মেডিকেল কলেজের সামনে দাঁড়ালে একই অভিযোগ কানে আসবে আপনার। একটা রক্তের রিপোর্ট বের করতে 2 দিন সময় লাগে,
দুদিন তো নর্মালি সময় তো লাগে না এত সময়। এখানে যেটা শুনতেছি যে নেফ্রো নাই, না না এরকমই শুনতেছে। বিপন্ন স্বাস্থ্য পরিষেবা নিয়ে একটা জেলা যখন মেডিকেল কলেজকে আঁকড়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল, তখন কেনই স্বপ্নভঙ্গ? এখানে ফলত যেটা একটা জেলা হাসপাতাল ছিল সেটা যখন মেডিকেল কলেজে আপগ্রেডেড হয় তখন নানা বাধা বিপত্তি অসুবিধার মধ্যে দিয়ে গেছে। এবং এখানকার একটা বড় অসুবিধা হচ্ছে যে এখানকার লোকেশান মানে কোচবিহারের মধ্যে খুব ভালো জায়গাতে, কিন্তু ডাক্তাররা যারা এখানে আসবেন কাজ করবেন সেই পরিমাণে যথেষ্ট সংখ্যক ডাক্তার নেই। শুধু ডাক্তার নেই কেন বলবো, যে যথেষ্ট সংখ্যক সাপোর্ট স্টাফও যথেষ্ট সংখ্যক নেই এবং অনেক সময়তেই আমাদের তার বাইরে কন্ট্রাকচুয়াল স্টাফ দিয়ে চালাতে হচ্ছে সেই জায়গাটায়। ফলে সার্ভিসের ক্ষেত্রে সেটার একটা প্রভাব পড়তে পারে। আর জেলা হাসপাতাল বলে তার যে চাপটা ছিল, সমস্ত জেলা থেকে যে রোগীরা এখানে উঠে আসে, তার জন্য তো একটা সমস্যা আছেই। এখন নতুনভাবে পোস্টিং হচ্ছে, কিন্তু পোস্টিং যেটা হচ্ছে সেটা প্রয়োজনের তুলনায় খুব কম। না পাওয়ার যন্ত্রণাগুলোকেই দুহাতে আঁকড়ে ধরে ভোট বাক্সে নিজেদের পুঁজি সংগ্রহ করছে শাসকের প্রধান প্রতিপক্ষ বিজেপি। এখানে 2019 সালে উল্কার মতো উদয় হওয়া গেরুয়া শিবির এবারও তৃণমূলকে কোণঠাসা করার বাসনা নিয়ে মাঠে নেমেছে কোমর বেঁধে। 2026-এর নির্বাচনে বিজেপি কোচবিহারে 9-9 হতে চলেছে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর কিছুই নয়। গত 15 বছর যাবৎ যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে শাসন করছে, সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ মৃত ভোটারদের ভোট নিজেরা দিয়ে অবৈধভাবে ছাপ্পা, রিগিং এইসব করে প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে। 2019-এর পর থেকে বিজেপি ভোটে হারেনি। বিজেপিকে বিভিন্ন চক্রান্ত করে ভোটার মেশিনারিজ, মৃত ভোটার, অবৈধ ভোটারদেরকে দিয়ে হারিয়ে দেওয়া হয়েছে। গত 2021-এর বিধানসভা ভোটে কোচবিহারের 9টি আসনের মধ্যে মাত্র 2টিতে জিতেছিল তৃণমূল কংগ্রেস, মেখলিগঞ্জ ও সিতাই। বাকি 7টি বিধানসভা কেন্দ্র কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, নাটাবাড়ি এবং তুফানগঞ্জ আসনে জয়ী হয়েছিল বিজেপি। ছবিটা পাল্টে যায় 2024 সালে। কোচবিহারে লোকসভা ভোটে বিজেপিকে হারিয়ে ঘুরে দাঁড়ায় তৃণমূল। 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টিতেই তারা পিছনে ফেলে দেয় গেরুয়া শিবিরকে। মেখলিগঞ্জ এবং সিতাইয়ে অগ্রগতি অব্যাহত রেখে তারা বিজেপির হাত থেকে পুনরুদ্ধার করে শীতলকুচি ও কোচবিহার দক্ষিণ। অঙ্কের হিসেবে 4 থেকে 5-এ পিছিয়ে থেকেই বিধানসভার লড়াইয়ে নেমেছে বিজেপি। অন্যদিকে কিছুটা এগিয়ে থাকা শাসক শিবির এসআইআরকে হাতিয়ার করে বিজেপিকে কোণঠাসা করার কৌশলকে তীব্র করেছে। রাজনৈতিক দলগুলোর এই কৌশলগত ভোটযুদ্ধে কখনো ধর্ম, কখনো নির্বাচন কমিশন, কখনো কেন্দ্রীয় এজেন্সি মুখ্য বস্তু হয়ে উঠলেও মানুষ হয়তো এখনো মুখ্য হয়ে উঠতে পারেনি বলেই শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো প্রশ্নগুলো মাঠের এক কোণে যেন নীরব দর্শক। কাঁড়ি কাঁড়ি টাকা, ভাতা, অনুদানে খরচ হলেও টাকার অভাবেই মুখ থুবড়ে পড়ে থাকে মানুষের মৌলিক চাহিদাগুলি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।